বাংলাদেশের স্বার্থে অর্থনৈতিক সামরিক সম্পর্ক জোরদারে আগ্রহী আঙ্কারা, জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতা চাইলেন ডক্টর খলিল। জাতিসংঘের সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা বন্ধু চাই, প্রভু নয়। সামরিক অস্ত্র ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় তুরস্ক। দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টায় বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি, শূন্যরেখায় অর্ধশতাধিক মানুষের অবস্থান। গণতন্ত্রের অগ্রযাত্রা নস্যাতে চক্রান্ত অব্যাহত রয়েছে, অভিযোগ ফখরুলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিকল্পিতভাবে চলছে বিভিন্ন নেতার চরিত্র হরণ। এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত। বিএনপিতে ফিরতে মরিয়া বহিষ্কৃত নেতারা, দোষ স্বীকার করে কেউ কেউ করেছেন আবেদন। লঘু অপরাধে দলছুট নেতাদের ঘরে ফেরানোর পরামর্শ। ছোটখাটো ত্রুটি যেগুলো আছে সেগুলো যদি সংশোধনযোগ্য মনে করেন নীতি নির্ধারকরা, তাহলে তাদেরকে ফিরিয়ে আনা উচিত। অনেক অবদান থাকার পরেও এমন কিছু হয়ে যায় আর কি, যখন শাস্তি দিতে হয়। আবারও দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারালো বাস, নদী থেকে উদ্ধার। আগেই নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পেলেন যাত্রীরা। প্রশাসন যদি আমাদেরকে না নামাইতো, তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। 12 ঘটিকার একটু আগে বাসটি পদ্মা নদী থেকে উদ্ধার করে করবে ফেরিতে রাখা হয়েছে। হাম ও উপসর্গে আজও 8 শিশুর মৃত্যু। প্রতিরোধযোগ্য হলেও থামানো যায়নি বিস্তার। একেই বড় চ্যালেঞ্জ বলছেন চিকিৎসকরা। কমিশন না থেকে প্রায় 3 মাস ধরে দুদকে অচল অবস্থা। থমকে আছে দুর্নীতি বিরোধী কার্যক্রম। দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ টিআইবির। দুদক যখন এরকম কার্যকর স্থবির হয়ে যায়, তখন কিন্তু দুদকের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আইনগতভাবে নেই। শুধুমাত্র রুটিন কার্যক্রম ছাড়া আর কোনো কাজ তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। বিশ্বব্যাপী বাড়ছে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব। 36 দেশের 67% মানুষের অপছন্দের তালিকায় তেল আবিব। পিউ রিসার্চ সেন্টারের জরিপ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশের সাথে অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী তুরস্ক। ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক শেষে একথা জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠক শেষে দুদেশের সাংস্কৃতিক বিনিময় বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্ককে পাশে থাকার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ। ডক্টর খলিলুর রহমান বলেন, সীমান্তের ওপারে বাংলাদেশের বন্ধু আছে, প্রভু নেই। 3 দিনের ঢাকা সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 2020 সালের পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। একই সাথে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর গুরুত্বপূর্ণ কোনো দেশের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম ঢাকা সফর। সফরের দ্বিতীয় দিন রাজধানীর এক অভিজাত হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বাংলাদেশের পক্ষে ছিলেন শামা ওবায়েদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও বিডার আশিক চৌধুরী। 50 মিনিটের বৈঠক শেষে হয় যৌথ সংবাদ সম্মেলন। শুরুতেই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান হাকান ফিদান। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক সমঝোতা স্মারক সই এবং 2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছে আঙ্কারা। এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়ন বাড়াতে কাজ করতে চাই। বাংলাদেশ রোহিঙ্গা সম্প্রদায়কে স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। আমরা রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে কাজ করব।
হাকান ফিদান বলেন, বাংলাদেশের সাথে প্রতিরক্ষা খাতেও সহযোগিতা বাড়াতে আগ্রহী তার দেশ। বিশেষভাবে সামরিক যন্ত্রপাতি ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করতে চায় এরদোগান প্রশাসন। সামরিক খাতে আমরা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছি। বিশেষ করে সামরিক অস্ত্র ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় তুরস্ক। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, এই সফর পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং বোঝাপড়াকে আরও গভীর করবে। বলেন, আমরা সীমান্তের ওপারে বন্ধু চাই, প্রভু নয়। সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠিয়েছিল তুরস্ক। একই সাথে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিনিধিত্বের জন্য ধন্যবাদ জানাই। জাতিসংঘের সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা বন্ধু চাই, প্রভু নয়। তুর্কি বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া আলোচনায় স্থান পেয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের কার্যকর ভূমিকা নিয়ে। বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গার নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনই আমাদের প্রধান অগ্রাধিকার। এ বিষয়ে তুরস্কের কার্যকর সহযোগিতা চেয়েছি আমরা। এছাড়া দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান ডক্টর খলিল। আজই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সফররত হাকান ফিদান। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। লালমনিরহাটের 4টি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ, পরে বিজিবির বাধায় তা পণ্ড হয়ে যায়। নওগাঁর সাপাহার সীমান্তেও বিজিবির কঠোর অবস্থানের কারণে ভেস্তে যায় বিএসএফ এর পুশিনের চেষ্টা। পঞ্চগড়ের বড়বড়ি সীমান্তেও বিএসএফ এর অপচেষ্টাও পণ্ড হয়ে যায় বিজিবির তৎপরতায়। কোনোভাবেই থামছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপতৎপরতা। একের পর এক সীমান্ত দিয়ে চলছে পুশিনের চেষ্টা। দেশের বিভিন্ন সীমান্তে আজ অর্ধশতাধিক মানুষকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে প্রত্যেকটি পণ্ড হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধায়। লালমনিরহাটে 4টি সীমান্ত দিয়ে 33 জনকে এপারে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালায় বিএসএফ। ভোরে জেলার পাটগ্রাম, হাতিবান্ধা ও আদিতমারি সীমান্তে এই ঘটনা ঘটে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা নস্যাৎ হয়ে যায়। বাধার মুখে পিছু হটে বিএসএফ। পুশিনের জন্য যাদের আনা হয়েছিল তারা বর্তমানে শূন্য রেখায় ভারতের অংশে অবস্থান করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। ভাই ওদেরকে আটকায় দিছে, আমরা অনেক খুশি, কিন্তু এভাবে অনুপ্রবেশ করলে তো আমাদের সমস্যা হবে। যেভাবে আমাদের জোরপূর্বক মনে করেন যে ছেড়ে দেওয়ার চিন্তা চেতনা ওদের, এটা তো আমরা কখনোই মেনে নেব। তারা বাংলাদেশের নাগরিক না, তারা ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়া থেকে আসে, তাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেবে। বিজিবির কথা হচ্ছে এটাই। বিএসএফ এর চেষ্টা ব্যর্থ হয়েছে নওগাঁর সাপাহারের হাপানিয়া সীমান্তেও। ভোরে 17 জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বিজিবি। এতে ভারতের শূন্য রেখাতেই অবস্থান নেয় 17 জন। বিজিবি জানায় কাউকে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না। আমরা আসতে দেবো না, ওই জন্য আমরা বিজিবির সাথে আছি, যে আমরা অবৈধভাবে আমার বাংলাদেশের কোনো লোক নেব না, ওই জন্য আমরা বিজিবির সাথে আছি। ওরা তো জোর করে পাঠাই দিছে, আমাদের বিজেপি তো এটা মেনে নিবে না। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এটা মেনে নিতে পারছি না। বিজিবির বাধায় পঞ্চগড় সীমান্তেও পণ্ড হয়েছে বিএসএফ এর পুশিন। ভোরে ভারতের প্রধানপাড়া থেকে কাঁটাতারের গেট খুলে 10 জনকে এপারে পাঠানোর চেষ্টা করা হয়। পরে বিজিবির টহল দল বাধা দিলে তাদের নিয়ে যাওয়া হয় ভারতের শূন্য রেখায়। এই ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বাংলাদেশে ঢুকতে দিইনি, আমরা আবার এখানে ইটান আনছি। আমাদের এখানে জনগণ সবাই দাঁড়াইছে, কিন্তু আমরা ভারতের লোক বাংলাদেশ তো আসতে দেইনি। যখন শুনছি যে ওরা আসবে, তখন আমরা বিজিবিকে খবর দিয়ে পরে মনে করেন যে ওরা আসতে পারে না, এখন বর্ডারে আছে, ওদের লোক ওরা নিয়ে যাবে। এদিকে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সরিয়ে নেওয়া হয়েছে ভারতের অভ্যন্তরে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ভারতে থাকা অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরা অবস্থান করছে ভারতে, তাদের ফেরত পাঠাতে উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ, as I have told you before also, বাংলাদেশের মতো আরও যেসব দেশের নাগরিক অবৈধভাবে ভারতে আছে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এসব নাগরিকদের তথ্য আমরা বাংলাদেশ সরকারের কাছে পাঠাবো। তাদের পরিচয় যাচাইয়ের পরপরই আমরা পদক্ষেপ নেব। and they'll be accordingly dealt with. গণতন্ত্র এবং জনগণের অধিকারে বিশ্বাস করে না এমন একটি অশুভ শক্তির উত্থান ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যারা দেশের গণতান্ত্রিক যাত্রাকে নস্যাৎ করতে চক্রান্তে লিপ্ত বলে অভিযোগ তার। বিকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণ সভায় এসব অভিযোগ করেন তিনি। এই অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে সকল গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন সরকারের এই মন্ত্রী। প্রখ্যাত রাজনীতিবিদ ও সাংবাদিক মাহবুবুল হক এবং জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি মাহবুবুল আলম তারা স্মরণে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। স্মরণসভায় প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মূল্যবোধের রাজনীতি করে গেছেন এই দুই রাজনীতিবিদ, যার অভাব আজ প্রকট বর্তমান রাজনীতিতে। অভিযোগ করেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ ভাষায় রাজনীতিবিদদের চরিত্র হনন করছে, যা সুস্থ রাজনীতির ধারাকে ধ্বংস করছে। এখনকার রাজনীতি তো আপনার পুরোপুরিভাবে আপনার যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভয়াবহ এক পরিণতিতে চলে গেছে। সমস্ত রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করা হয়, যা খুশি তাই করে। যারা এগুলো করছেন তারা সচেতনভাবে করছেন আমার কাছে মনে হয়েছে অনেকেই, কারণ এদের মধ্যে অনেককে আমরা ব্যক্তিগতভাবেও চিনি। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে যে ভাষা, যে কন্টেন্টস তারা নিয়ে আসেন, সেটা রাজনীতির স্বাভাবিক যে ধারা সেটাকে ধ্বংস করবার জন্য যথেষ্ট। বিএনপি মহাসচিব বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকেই গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চক্রান্তে লিপ্ত একটি মহল। সেই অশুভ শক্তির বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত বলে আমি মনে করি। সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ করেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। এই সরকারকে আমাদের রক্ষা করতে হবে। নানামুখী ষড়যন্ত্র, নানা ধরনের ঘটনা, নানা ধরনের প্রচারণা, সেই প্রচারণার সঙ্গে বট বাহিনীর একটি শব্দ আমরা পেয়েছি। নেতারা বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক দল, জনগণকে সাথে নিয়ে তার লক্ষ্যে পৌঁছাতে চায়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপিতে ফিরতে মরিয়া বহিষ্কৃত নেতারা। দোষ স্বীকার করে কেউ এককভাবে করেছেন আবেদন, কেউ বা দরখাস্ত দিয়েছেন দলগতভাবে। লঘু অপরাধে দলছুট নেতাদের ঘরে ফেরানোর পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ নেতারাও। তবে পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতায় এখনই বহিষ্কৃতদের দলে ফেরানো হচ্ছে না বলে জানান বিএনপির নীতি নির্ধারকরা। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, যথাসময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নানা অনিয়ম, বিশৃঙ্খল কর্মকাণ্ডের অভিযোগে ৫ আগস্ট থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ অবধি প্রায় ৪,৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বিএনপি। দপ্তরের তথ্য অনুযায়ী যার মধ্যে বহিষ্কার হন প্রায় ২,০০০-এর বেশি বিভিন্ন পদের নেতা। যদিও নির্বাচনের আগে তালিকার একটা ক্ষুদ্র অংশকে ফেরানো হয় দলে। দ্বিতীয় ধাপে শৃঙ্খল বিরোধী কর্মকাণ্ডের দায়ে বহিষ্কারের খড়গনামে প্রায় ২ শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপর। সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় অন্তত ১৯০ জন বিএনপি নেতা বহিষ্কৃত হন, যাদের অনেকেই কেন্দ্র তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে ছিলেন। যদিও বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর ভরাডুবি হয়, জয়ী হন মাত্র ৭ জন। বিজয়ীদের একজন ময়মনসিংহ ১ আসনের সালমান ওমর রুবেল। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বহিষ্কৃত হলেও এখন দলে ফিরতে চান। রুমিন ফারহানা বাদে বাকি ৬ স্বতন্ত্র সংসদ সদস্য মিলে ২টি আবেদন করেন বিএনপি চেয়ারম্যানের কাছে, যার একটি নেতাকর্মীদের জন্য। আমি যেহেতু স্বতন্ত্র ইলেকশন করেছি, আমি তো অপরাধী, উনি শাস্তি দিয়েছেন, আমি এটা মাথা পেতে নিয়েছি। তা আমরা এর জন্য তো আমি আমার যে মূল ভিত্তি সেটাকে তো আমি অস্বীকার করতে পারবো না। দলে ফেরার ব্যাপারে আবেদন আমরা অনেক আগেই করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর হাতেও দিয়েছি। এখন আমরা অপেক্ষায় আছি
উনি কবে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে দলে নেবেন। বহিষ্কারের আগে গত 17 বছর এসব নেতাদের অনেকের উপরই স্থানীয় বিএনপি রাজনীতি নির্ভর করত। আন্দোলন সংগ্রামে সক্রিয় কিংবা মামলা ও গ্রেফতারের মুখোমুখি হয়েছেন তারা। তাই অপরাধের মাত্রা বিবেচনা নিয়ে তাদের ঘরে ফেরানোর পরামর্শ বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টার। 1 যুগ 2 যুগ ব্যাপী যাদের ত্যাগ তিতিক্ষা, তাদের ছোটোখাটো ত্রুটি যেগুলো আছে সেগুলো যদি সংশোধনযোগ্য মনে করেন নীতি নির্ধারকরা, তাহলে তাদেরকে ফিরিয়ে আনা উচিত, তাদেরকে সুযোগ দেওয়া উচিত দল করার, ভবিষ্যতের জন্য সতর্কবার্তা দিয়ে। স্বতন্ত্র প্রার্থীদের কারণে অন্তত 6টি আসন হেরে যান জোটসঙ্গী সিনিয়র নেতারা। এছাড়া ভোট ভাগাভাগির সমীকরণে প্রায় 10টি আসনে অল্প ভোটে হেরে যান ধানে শীষের প্রার্থী। সেজন্য বহিষ্কৃতদের দলে ফেরাতে সতর্ক বিএনপির হাইকমান্ড। অনেক অবদান থাকার পরেও এমন কিছু হয়ে যায় আর কি, যখন শাস্তি দিতে হয়। কিন্তু আমি আবার বলি আপনাকে যে তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে এটা আমরা আনন্দের সাথে দেই নাই, আমাদের খুব কষ্ট নিয়ে আমরা এটা করেছি আর কি। তো এ ব্যাপারে পার্টি কি সিদ্ধান্ত নেবে এটা দেখার বিষয় আর কি, তবে এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই। বহিষ্কার প্রত্যাহার না হলেও অনেক নেতাই বিএনপির দলীয় কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিচ্ছেন। আবার কেউ কেউ অন্য দলে যোগ দেওয়ার প্রস্তাব পেলেও আপাতত আছেন স্থানীয় নির্বাচনের অপেক্ষায়। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আবারও ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল বাস। তবে এই যাত্রায় বেঁচে গেলেন যাত্রীরা। আগেই বাস থেকে নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। সকাল 9:30টার দিকে ঘটে এই দুর্ঘটনা। চালক ও হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নদীতে পড়া বাসটি। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগেও দৌলতদিয়া ঘাটে যাত্রীসহ নদীতে পড়ে যায় একটি বাস। সেবার 26 জন প্রাণ হারান। আজ ফের ঘটতে পারত বড় দুর্ঘটনা, প্রাণ হারাতেন অনেকে। প্রশাসনের তৎপরতায় বেঁচে গেল অনেক প্রাণ। মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়া থেকে 40 জনের মতো যাত্রী নিয়ে ঢাকার গাবতলীতে আসছিল এসবি পরিবহনের একটি বাস। দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য পাশের র্যাম্প ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। যাত্রীরা বলছেন বাসটি ঘাটে পৌঁছানোর পর সব যাত্রীকে নামিয়ে দেয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন বাস চালক ও সহকারী। একটু ব্রেক করতে পারে নাই, সরাসরি একের ফেরির উপর দেয়া ডালা মনে হয় সিটকানি ওটা নর্মাল বাস ছিল, একের সিরে সোজাসুজি ড্রাইভার সহকারে পদ্মায় পড়ে গেছে। আমি লাস্ট যাত্রী ছিলাম, যে বাস থেকে নামছি, আমার পরে আর কোনো যাত্রী ছিল না। আমি নামতে যাচ্ছিলাম না, আমি জোর করে নামাইছি। যাই হোক, এরপরে বাসটা ব্রেক ফেল করে একদম সরাসরি নদীতে যে যায় আর কি। আমাদের যেহেতু নামায় দিছে, এখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা ফিরতে পারছি। প্রশাসন যদি আমাদেরকে না নামাইতো, তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফ আছি। বাসটি নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করে নৌপুলিশ ও বিআইডব্লিউটিসি। যোগ দেয় উদ্ধারকারী জাহাজ হামজা। সম্মিলিত প্রচেষ্টায় বাসটি উদ্ধারের পর তীরে নেওয়া হয়। 12 ঘটিকার একটু আগে বাসটি পদ্মা নদী থেকে উদ্ধার করে করবে ফেরিতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কাজ করছেন, আমরা নিজেরাও তথ্য নিচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। যে বাসটি ফেরিতে ওঠার কথা ছিল, সেই ফেরিতে না উঠে সে দ্রুত গতিতে সরাসরি পাশের একটি দাঁড়িয়ে থাকা ফেরির ডালায় আঘাত করে এবং ডালাটি ভেঙে সে। এখন আপনি যদি কোনো গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেন অন্য কোথাও গিয়ে, সেটি যদি নদীতে পড়ে যায়, এই যে ঘাট কর্তৃপক্ষ বিআইডব্লিউটি, তাদেরকে আপনি কতটুকু দায় দিবেন? গাড়িটির কোনো সমস্যা ছিল কিনা, ড্রাইভিং লাইসেন্সের কোনো সমস্যা ছিল কিনা, ফিটনেসের কোনো সমস্যা ছিল না, সেই বিষয়টি তদন্ত করে দেখা হবে। এর আগে গত 25 মার্চ দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। এতে মৃত্যু হয় 26 জনের। জাহিদ হাসান, যমুনা নিউজ। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 8 জন, আহত হয়েছেন কয়েকজন। সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় অটো ভ্যানের যাত্রী স্বামী স্ত্রী সহ 3 জন মারা গেছেন। পুলিশ জানায়, বেলকুচির মেঘুল্লা এলাকায় সকাল 7:45টার দিকে একটি অটো ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ সড়কে চলে আসে। এ সময় ঢাকা এক্সপ্রেস নামে দ্রুতগতির একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে নিহত হন মোতালেব হোসেন ও তার স্ত্রী উজিলা খাতুন এবং ভ্যান চালক হজরত আলী। 3 জনেরই বাড়ি বেলকুচির মেঘুল্লা এলাকায়। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের চালক, সুপারভাইজার ও হেলপার।
ব্যানের স্কেল ভেঙে যাওয়ার পরে সে ডান দিকে ব্যানটা পড়ে যায়। ইতিমধ্যে ঢাকা এক্সপ্রেস একটি বাস, চলন্ত বাস দ্রুত গতিতে আসার সময় ওই ব্যানটি সরাসরি এই বাসের তলে পড়ে যায়। ঘটনাস্থলে একজন মারা যায় আর আহতদেরকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওখানে 2 জন মারা যায়। ব্রাহ্মণবাড়িয়া সদরের রামরায়েল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী, মা ও শিশু সন্তান সহ প্রাণ গেছে 3 জনের। পুলিশ জানায় সকালে পরিবার নিয়ে সিএনজি অটোরিকশায় কসবা থেকে সরাইল বিশ্ব রোড যাচ্ছিলেন মোহাম্মদ কাউসার। সেখান থেকে বাসে নরসিংদীতে যাওয়ার কথা ছিল তাদের। পথে রামরায়েলে সিএনজিতে পেছনে থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। এতে প্রাণ যায় কাউসারের স্ত্রী জ্যোৎস্না বেগম ও শিশু সন্তান আশরাফুল এবং সিএনজি অটোরিকশা চালক মাহবুবের। আহত কাউসার ও তার আরেক সন্তান আদিবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। এছাড়া নেত্রকোনা ও মাদারীপুরের সড়কে প্রাণ গেছে আরও 2 জনের। হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 8 জনের। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি 1411 জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 71 জন। মোট চিকিৎসাধীন 273 জন। ময়মনসিংহ মেডিকেলে 19 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 23 জন। মোট চিকিৎসাধীন 89 জন রোগী। এছাড়া বরিশাল, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। সন্তানের জীবন বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। প্রতিরোধযোগ্য রোগ হয়েও হামের বিস্তার এখনও থামানো যায়নি পুরোপুরি, যা একটি বড় চ্যালেঞ্জ। হাসপাতালগুলোতে এখনও অধিকাংশ রোগী ঢাকার বাইরে থেকে আসা, তবে সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে হাসপাতালগুলো। এদিকে অভিভাবকরা বলছেন, উপসর্গ দেখা দিলে ঢাকার বাইরের হাসপাতালগুলো হাম নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাই চিকিৎসা নিতে ভিন্ন ভিন্ন হাসপাতাল ঘুরে আসতে হচ্ছে। এদিকে সংক্রমণ ঠেকাতে চিকিৎসকরা দিচ্ছেন সচেতনতার পরামর্শ। হামের থাবা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রতিদিনই নতুন করে যোগ হচ্ছে উদ্বেগের গল্প। বন্দী অবস্থায় 4 দেয়ালের মাঝে কাটছে ছোট্ট সোনামণিদের দিন। ছুটির দিনেও রয়েছে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসাদের লাইন। ডিএনসিসি হাসপাতালে বেশিরভাগ হামে আক্রান্ত শিশুরাই এসেছে ঢাকার বাইরে থেকে, বিশেষ করে বরিশাল, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে। তীব্র জ্বর সহ হাম উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। হামের উপসর্গ, এই জন্য আর কি এখানে আসা। তো ডক্টর দেখে বললো যে হামের উপসর্গ এরকমই, তো এই জন্য আমাকে অ্যাডমিট হতে বলেছে। মাসের একটা টিকা আছে, ওটা এখনো দিতে পারিনি, কারণ আমি নিজে জব হোল্ডার আর কি আমি, তো এই জন্য আমি একটু সময় করে উঠতে পারিনি। জ্বর থেকে পরে কাশি শুরু হয়েছে, তারপর হালকা হালকা রেশ বেরিয়েছে মুখে, তারপর জন্য আসছি। ডাক্তার দেখায় অ্যান্টিবায়োটিক নিয়েছি, এরপর ঠান্ডার ওষুধ দিছে, এখন খাওয়াইলে কমে আবার বাইরে যায়, এখন এই কারণে আবার মেডিকেল লইলাম। 3 দিন আগে থেকে আর কি আপনার জ্বর, পাতলা পায়খানা এবং বমি। তো আমি মহাখালী কলর হসপিটাল আনছিলাম, আনার পরে ওখান থেকে তারা দেখা আপনার স্যালাইন ট্যালাইন দিয়ে দিয়েছে, ওষুধ দিয়েছে, এখন আবার এই হসপিটালে রেফার করছে। এদিকে শিশু হাসপাতালে চিত্রটাও ভিন্ন নয়। হামে আক্রান্ত শিশুদের এখনো অনেকেরই দেয়া হয়নি টিকা। অভিভাবকরা বলছেন, উপসর্গ দেখা দিলেও ঢাকার বাইরের হাসপাতালগুলোই নেই হাম নির্ণয়ের সুব্যবস্থা। ফলে শিশু নিয়ে হাসপাতালে আসতে দেরি হচ্ছে। আমরা বরিশাল থেকে আসছি, প্রথমে বরিশাল সাউথ অ্যাপোলো আছে, ওখানে ভর্তি ছিলাম। তখন দেখা যায় হাম ধরা পড়ে নাই, তখন আমরা অ্যাম্বুলেন্স করে ঢাকায় আসছি 3 দিন। স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাইছি, ওইখান থেকে ট্রিটমেন্ট দিয়েছে। ওই ট্রিটমেন্টের পরে বাসায় নিয়ে গেলাম। তো বাসায় নেওয়ার পরে দেখি বাচ্চার অবস্থা আবার খারাপ হয়ে যেতেছে। 5 দিন অক্সিজেন চলছে, 11 দিনের দিন খাবার দিছে, নল দিয়ে খাবার খাওয়াতাম এতদিন। এখনো রিপোর্ট ভালো আসেনি। জ্বর, পাতলা পায়খানা ছিল, তারপর আমরা এই জায়গায় ভর্তি হওয়ার 2 দিন পর হাম দেখা দিছে। এখন আল্লাহর রহমতে জ্বর, পাতলা পায়খানা ভালো হয়ে গেছে, এখন শুধু শ্বাসকষ্ট আছে। সংক্রমণ ঠেকাতে যথাযথ নিয়ম মেনে সচেতনভাবে চলার পরামর্শ চিকিৎসকদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আদ্দিন মেডিকেলে 6 শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। জনসংযোগ কর্মকর্তারা জানান, গণমাধ্যমে এই মুহূর্তে তারা কোনো মন্তব্য করবেন না। এদিকে নবজাতক মৃত্যুর 9 দিন পেরোলেও কাটেনি চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনদের উদ্বেগ তুলেছেন হাসপাতাল স্টাফদের আচরণ নিয়েও অভিযোগ। আসসালামু আলাইকুম।
রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর পেছনে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তদন্ত কমিটির সব তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকওয়াত হোসেন। অক্সিজেনটা বন্ধ ছিল, এক পেশে মানুষ। তদন্ত প্রতিবেদন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানতে গেলে গণমাধ্যমে এখনই কোনো মন্তব্য করা হবে না বলে জানান জনসংযোগ কর্মকর্তারা। এদিকে ঘটনার পর হাসপাতালে ভর্তি রোগী এবং তাদের স্বজনরা বেশ উদ্বিগ্ন। তাদের অভিযোগ, চিকিৎসকদের আন্তরিকতা থাকলেও কিছু স্টাফের আচরণ ও সেবার মান নিয়ে রয়েছে প্রশ্ন। একটু সমস্যা শুনতেছি, কিন্তু এখন আমরা অনেক আগে থেকেই এখানে রেগুলারই দেখাইতাম। এখানে আমরা সরকারিতেও তো যাইতে পারি, কিন্তু এখানে দেখতেছি যে সরকারি থেকেও হচ্ছে এখানে মানে অনেক হচ্ছে স্লো সবকিছু মিলে। ট্রিটমেন্ট তখন ভালোই ছিল, আল্লাহ বাঁচাইলে। অনেক কার সাথে কি করে কেউ তো বলতে পারে না, সবাই আল্লাহ পাকের রসিদ। মাঝখানে কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু এমনি ভালো। অন্যদিকে রমনা থানায় দায়ের হওয়া মামলার তদন্ত চলমান বলে জানিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ফৌজদারি মামলা হওয়ায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের এটা মামলা হচ্ছে ফৌজদারি মামলা। ফৌজদারি মামলার যে তদন্ত কার্যক্রম, এই কার্যক্রমটি চলমান। তদন্তের জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো চলছে। গত ২৭ মে ঈদের আগের দিন সকালে হাসপাতালটির নবজাতক ওয়ার্ডে রহস্যজনকভাবে ৬ শিশুর মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হলে পৃথক ৪টি তদন্ত কমিটি গঠন করা হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপ ফুটবল যত কাছে আসছে ততই উত্তাপ বাড়ছে সমর্থকদের মধ্যে। প্রিয় দলের পতাকা ওড়ানোর জার্সি পরা নিয়ে শুরু হয়ে গেছে উন্মাদনা। বিশ্বকাপের এই উন্মাদনাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পুরান ঢাকা থেকে বের করা হয় র্যালি। অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা আর বিশ্বকাপের থিম সঙের তালে তালে এই র্যালি ঢাকার রাজপথ প্রদক্ষিণ করে। বিশ্বকাপে নিজ দেশ নেই তো কি হয়েছে, তাই বলে তো উন্মাদনায় পিছিয়ে থাকা চলে না। ফুটবল বিশ্বকাপ ৪৮ দেশের লড়াই হলেও বাংলাদেশে মূলত ব্রাজিল বনাম আর্জেন্টিনা। এই দুই দলের সমর্থকদের সংখ্যা এত বেশি যে অন্য দলগুলোর ভালো খেলা, এমনকি শিরোপা অর্জনও চাপা পড়ে যায় বিরামহীন ডামাডোলে। বিশ্বকাপের শুরু থেকেই এই দুই দলের সমর্থকদের আবেগ উচ্ছ্বাস যেন সবকিছুকে ছাড়িয়ে যায়। নেইমার এসে পড়েছে, এখন কোনো টেনশন নাই আমাদের। তো দেখা যাচ্ছে যে তাহলে ব্রাজিলই নিবে আমাদের কাপ, ওয়ার্ল্ড কাপ। আর্জেন্টিনা এবার যাবে, আর্জেন্টিনা দ্বিতীয়বার হ্যাটট্রিক করবে আর্জেন্টিনা। তিনবার কাপ জিতলো, ওখানে মেসি খেলে, ডি মারিয়া খেলে, মার্টিনেজ খেলে। এই জন্য বিশ্বকাপ ফুটবলকে স্বাগত জানাতে প্রতি বছরের মতো এবারও র্যালির আয়োজন করে কিশোরলয় যুব সংঘ। পুরান ঢাকার হোসেনি দালান রোডের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা। এতে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী ৪৮টি দেশের পতাকা নিয়ে অংশ নেয় ক্রীড়ামোদীরা। ছিল বিশ্বকাপের থিম সং। লালবাগ, চাংখারপুল, দোয়েল চত্বর সড়ক ধরে এগিয়ে চলে র্যালি। আশেপাশের কৌতূহলী পথচারী আর সমর্থকরাও যোগ দেন এই আনন্দ র্যালিতে। ঘোড়ায় সওয়ার সমর্থকের হাতে বিশ্বকাপের রেপ্লিকা নজর কাড়ে সবার। অংশগ্রহণকারী দেশগুলো তো বটেই, সমর্থকদের চোখও ওই ট্রফির দিকেই। আমার বাবা করছে, আমার ছেলে করছে। আর্জেন্টিনা মেসিকে আর নেইমারকে বাংলাদেশ সাপোর্ট করে অনেক বেশি, যার কারণে বাংলাদেশে নেইমার আর মেসির সাপোর্টার অনেক বেশি। ফার্স্ট টাইম ব্রাজিলের আঞ্চলিক কোচ, তাই দেখি এক্সাইটমেন্টে অনেক বেশি আছে। ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব। 2 দশক ধরে পুরান ঢাকার সংগঠনটি এমন আয়োজন করে আসছে। খেলার উন্মাদনা সবার মাঝে ছড়িয়ে দেয় তাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা গোল্ড কাপ পছন্দ করি, ফুটবল, ক্রিকেট যাই, একতাও হয়, এই সবাই মিলেমিশে ইউনাইটেডও হই। 2006 থেকে আমরা প্রত্যেকবারই এই মিছিলটা আয়োজন করে যাচ্ছি, প্রত্যেকটি ওয়ার্ল্ড কাপে। টিএসসি মোড়ে গিয়ে শেষ হয় বিশ্বকাপ র্যালি। 11 জুন থেকে শুরু হওয়া টুর্নামেন্টে নিজ দলের সাফল্যই এখন সমর্থকদের একান্ত চাওয়া। প্রত্যাশা পূরণ না হলে অপেক্ষা বাড়বে আগামী বিশ্বকাপ পর্যন্ত। এদিকে রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায়ও ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানাতে র্যালি করেছে বিভিন্ন দলের সমর্থকরা। বিকেলে সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে শুরু হয় র্যালি। এতে অংশগ্রহণকারী বিভিন্ন দলের সমর্থকরা জানান, দলমত ভুলে সবাই একসাথে বিশ্বকাপ উপভোগ করতে চান।
বিশ্বকাপটা তো আসলে সব সময় উন্মাদনায় ভরা, যেমন আমাদের পুরান ঢাকায় যারা আমরা থাকি তারা সবাই একসাথে উপভোগ করি। আশা করি এবারও ভালো লাগবে, সবাই একসাথে খেলা দেখব। এটাকে আমি আনন্দ হিসাবেই নেব এবং এটার জন্য যেন আমাদের কারোর মধ্যে সম্পর্ক নষ্ট না হয়। আমরা তো ওই ভাবে পর্যন্ত উঠতে পারি না, তো এর জন্য আমরা সবাইকে নিয়ে একসাথে উদযাপন করতে চাই, এটাই হচ্ছে আমাদের। পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সোহরাওয়ার্দী কলেজের সামনে গিয়ে শেষ হয় র্যালি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। অচল অবস্থা দুদকে। প্রায় 3 মাস ধরে থমকে আছে দুর্নীতি বিরোধী কার্যক্রম। নতুন করে শুরু হচ্ছে না অনুসন্ধান, তদন্ত, আপিল কিংবা চার্জশিট প্রদান। আগের কমিশনারদের পদত্যাগের পর নতুন কমিশন গঠন না হওয়ায় তৈরি হয়েছে এই শূন্যতা। তাই আইনের ফাঁক কোলে পার পেয়ে যাচ্ছে দুর্নীতিবাজ অনেকে। টিআইবি বলছে, দ্রুততম সময়ে কমিশন গঠন না করে দুর্নীতি সহায়ক পরিবেশ সৃষ্টি করছে সরকার। দুদক নিয়ে রাজীব আহমেদের 2 পর্বের রিপোর্টের প্রথমটি আজ। দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রের প্রধান প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন বা দুদক। অভিযোগ অনুসন্ধান, তদন্ত, মামলা কিংবা অভিযোগপত্র দায়ের থেকে শুরু করে বিচারিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্থাটি। তবে সব রাজনৈতিক সরকারের আমলেই দুদকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই 5 আগস্ট পরবর্তী সময়ে দাবি উঠেছে দুদক সংস্কারের। বিএনপির নির্বাচনী ইস্তিহারে কিংবা প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী কঠোর অবস্থানে আশার সঞ্চার হয় সাধারণ মানুষের মনে। এই দেশের আইনের শাসন বলেন, এই দেশের দুর্নীতি দূর করাকে বলেন, সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহর মতে বিএনপির সময় হতে বিএনপি যতবার। কিন্তু প্রায় 3 মাস অনেকটাই অকার্যকর সংস্থাটি। গত মার্চে আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগের পর এখনও গঠিত হয়নি দুদক। ফলে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে সংশয় তৈরি হয়েছে মনে করে টিআইবি। দুদক যখন এরকম অকার্যকর স্থবির হয়ে যায় তখন কিন্তু দুদকের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আইনগতভাবে নেই। শুধুমাত্র রুটিন কার্যক্রম ছাড়া আর কোনো কাজ তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না, যেটি একটা ভুল বার্তা দিচ্ছে জনগণের কাছে এবং বাস্তবে দুর্নীতি সুরক্ষাকারী, দুর্নীতি সহায়ক পরিবেশ সরকার সৃষ্টি করেছে বলে আমি বলতে বাধ্য হচ্ছি। বর্তমানে কমিশন কার্যকর না থাকায় অনেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। সেই সাথে উচ্চ আদালতে আপিল অনুমোদন, নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্ত, জব্দ প্রক্রিয়া কিংবা নতুন অনুসন্ধান ও তদন্তের অনুমোদন দেওয়া যাচ্ছে না। দুদকের এমন একটা সংস্থা যেটা হচ্ছে যে কমিশন যদি না থাকে তাহলে দুদকে সত্যিকার অর্থে কোনো সিদ্ধান্ত হবে না। এমনকি কোনো একটা অভিযোগ সেটার অনুসন্ধান হবে কিনা, গ্রহণ করা হবে কিনা, এই সিদ্ধান্তটাও কেউ নেওয়ার ক্ষমতা রাখে না। যখন কমিশন বাদ হয়ে গেল, বাদ হয়ে যাওয়ার পরে তো সব কিছু একটু স্থিমিত হয়ে গেল না। তো স্থিমিত হয়ে গেলে পরে যখন ওখানে স্থিমিত হয়ে যায় তখন আলটিমেটলি কিন্তু আমাদের এখানেও ওর ইম্প্যাক্ট পড়ে। কিন্তু আসলে আমরাও অনেকটা মানে ধীরগতি হয়ে গেছি সব কিছুতে। তো সেটা যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই কমিশন নিয়োগটা খুব জরুরি। বিধি অনুযায়ী যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিয়ে দুদক গঠন করা জরুরি বলে মনে করেন টিআইবি। সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটি গঠন করে অনতিবিলম্বে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কমিশন গঠন করা হোক এবং সেখানে প্রত্যাশা হবে যে এমন ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হবে যেটি হবে অন্ততপক্ষে দলীয় বিবেচনা হলেও যেন যোগ্য এবং সৎ এবং সাহসী, যারা আইনের চোখে সবাই সমান, এরকম ব্যক্তিদেরকে দিয়ে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়। এরকম একটা কমিশন গঠন করুক সরকার। বিশ্লেষকদের মতে সরকারের দুর্নীতি বিরোধী কার্যক্রম স্পষ্ট করতে হলে দ্রুত সার্চ কমিটি গঠন করে বিতর্কহীন দুদক পুনর্গঠন করা প্রয়োজন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থায় জনজীবন। স্বস্তির খবর দিচ্ছে না আবহাওয়া অফিসও। আগামী কয়েকদিন তাপমাত্রা কমলেও আর্দ্রতার কারণে গরম কমবে না। তাপপ্রবাহে বিপর্যস্ত সাধারণ মানুষ, বিশেষ করে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি কমেছে কর্মঘণ্টা, যার প্রভাব পড়ছে আয় রোজগারেও। প্রায় 2 সপ্তাহ ধরে দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। রাজধানী থেকে শহর, গ্রাম সর্বত্রই অনুভূত হচ্ছে গরমের তীব্রতা। জনজীবনে নাভিশ্বাস অবস্থা। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু জীবিকার তাগিদে রাস্তায় নামছেন খেটে খাওয়া মানুষ। কম, এই বৃষ্টি পড়লে আর কি তো টুকটাক ভালো হয়। অনেক কষ্ট আছে,
এই গরমের মধ্যে গাড়ি চালায় কি কিছু বুঝে না, আবার যাত্রীও নাই। হাঁসফাঁসটা বেশি উঠে যায়, বেশিক্ষণ সাইকেল পেডেলিং করা যায় না, একটা দুইটা ডেলিভারি করা মিনিমাম 1-1.5 ঘন্টা বসে থাকতে হয়। ইনকাম অনেকটাই, একটু না অনেকটাই কমছে। এই রাতে চালাইতে হয়, রাতে বেশি করে চালাইতে হয়, দিনে চালাইতে পারি না, অনেক গরম। যেই কাজ আমরা 2-3 ঘন্টা করতে পারতাম না একটা না, সেটা আধা ঘন্টা করলেই মনে হচ্ছে যে অনেক অস্বস্তি ফিল করছি। বৃহস্পতিবার শুরু হয়েছে বৃষ্টিপাত, 8 তারিখ পর্যন্ত এই ধারা চলবে। তবে তাপমাত্রা কমলেও স্বস্তির সংবাদ দিচ্ছে না আবহাওয়া অফিস, কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি থেকে যাবে, বাড়বে অস্বস্তিও। কিছুদিন পর আবারও বাড়বে তাপমাত্রা। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ রয়েই যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টা যেটা রয়েছে সেটা 8 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং 9-10 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন হয়তো তাপমাত্রা যেটা এখন আছে, আজকে যে সম্ভাবনা রয়েছে সেখান থেকে হয়তো বেড়ে গিয়ে আবার 1 থেকে 2 ডিগ্রি আবার বেড়ে যেতে পারে। এরপর 11 তারিখ থেকে যে আমাদের বর্ষাকালীন বৃষ্টি, সেটা 11 বা 12 তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা মানুষের সহনীয় পর্যায়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এল নিনো নভেম্বর পর্যন্ত দীর্ঘস্থায়ী হবে। এর ফলে বাংলাদেশে বড় ধরনের প্রভাব না পড়লেও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। আগামী 3 মাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বব্যাপী বাড়ছে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব। 3 ডজন দেশে জরিপ চালায় মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার, যার ফলাফল অনুসারে 67% মানুষই অপছন্দ করেন ইসরায়েলকে। শুধু মুসলিমদের মধ্যে নয়, ইউরোপেও উল্লেখযোগ্য হারে দেশটি হারিয়েছে গ্রহণযোগ্যতা। এমনকি 60% মার্কিনীর মধ্যেও রয়েছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি। গাজা উপত্যকায় আগ্রাসনের মাধ্যমে শুরু, এরপর মধ্যপ্রাচ্যের একের পর এক দেশ হয়েছে ইসরায়েলি বর্বরতার শিকার। সন্ত্রাস দমনের অজুহাতে চালানো অভিযানে প্রাণ হারানো বেশিরভাগই নিরীহ বেসামরিক। ইসরায়েলের সর্বগ্রাসী এই আচরণের কারণে বিশ্বজুড়ে কমেছে তাদের গ্রহণযোগ্যতা। মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক জরিপ বলছে, তেল আবিবের প্রতি নেতিবাচক মনোভাব পোষণকারী মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। 36 দেশে চালানো হয় জরিপ। তথ্যমতে ইসরায়েলকে অপছন্দ 67% মানুষের, দেশটির প্রতি ইতিবাচক কেবল 25% মানুষ। মুসলিম দেশ বাদেও আমেরিকা, আফ্রিকা ও ইউরোপ মহাদেশেও জরিপ চালানো হয়। সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রেরই 60% মানুষ ইসরায়েলিদের পছন্দ করে না। কানাডা, স্পেন, ফ্রান্স, জার্মানি সহ পশ্চিমা অন্যান্য দেশগুলোতেও সংখ্যাগরিষ্ঠ মানুষ একই ধারণা পোষণ করেন। তুরস্কের 97% মানুষই শুনতে পারেন না ইসরায়েলের নাম। পাকিস্তানের 95%, মালয়েশিয়ার 89% এবং বাংলাদেশের 79% মানুষ অপছন্দ করেন দেশটিকে। এদিকে কেনিয়ায় সর্বোচ্চ 50% মানুষ নেতানিয়াহুর দেশ নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করেন। জরিপ মতে সব দেশের নাগরিকদের মধ্যেই 2025 সালের তুলনায় ইসরায়েলের সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বেড়েছে। প্রবীণদের তুলনায় তরুণদের অপছন্দের হার বেশি। এছাড়া বামপন্থীদের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব অনেক। একই জরিপের তথ্য বলছে, বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিও মানুষের আস্থা 2025 সালের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে। ফেব্রুয়ারির 8 তারিখ থেকে 13 মে পর্যন্ত চালানো হয় এই জরিপ। অবশ্য ইরানে যৌথ অভিযান শুরুর পরই গ্রহণ করা হয় বেশিরভাগ মতামত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।